নমস্কার, আমি প্রীতি। বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেকটি প্রিয় শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা হাড়হিম করা ভৌতিক গল্প ভুতুড়ে কাণ্ড। মেজো মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলো ফুটত না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটা রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরে আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেজো মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দায়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল, কিংবা বাড়ির চালা উড়ে গেল। ধসে পড়ল মাটির দেওয়াল। মেজো মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বসাদের খোঁজ নেই। মেজো মামা মাথার চুল সরিয়ে দেখালেন। মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজো মামা কেমন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল, তাকের উপর চা, চিনি, কাপ ডিশ। আগে আগে ভোরে বের হওয়ার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। ঘুম জোড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন। না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকমের রয়ে গেল। ওষুধপত্র, মালিশ কিছুতেই কিছু হলো না। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গোবর গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই ঘুম আসছে না। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকায়, মেজো মামা আবার সবচেয়ে বেটে। সেই মেজো মামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজো মামা যেন নিজের সাইজেই ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা পরের দিন কাউকে বলিনি। জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানায় নেই।
ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজো মামা রোয়াকে বসে আছেন, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্যে। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন। রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কম পক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজো মামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও দুপ দাপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজার ভেতর থেকে বন্ধ। অথচ কাল রাতে মেজো মামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকানি। তাহলে মেজো মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না। কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ আর নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগ ডালে ঢেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি যেন খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখি চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুণ্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মেজো মামা নাকি আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খিদে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজো মামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজো মামার ধারে কাছে ঘেঁষতে চাইতেন না। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম। এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবুও বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি
সব দিদিমা আর ছোটো মামাকে বলেছি। ছোটো মামা খুব ভোরে বেরিয়ে পড়ল বদলপুরে ভৈরবকে ধরে আনতে। ছোটো মামা যখন বের হয় তখন মেজো মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে পটুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। মেজো আমার সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোটো মামার ডাক নাম। আমার বুকের ধূপধাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকার না ছাই। মেজো মামা দাঁত কিড়মিড় করে উত্তর দিলেন, ভাই তো নয়, 70। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজো মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুটো হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজো মামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজো মামাকে আর দেখা গেল না। ছোটো মামা ফিরল বেলা 2:30 নাগাদ সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুকল। তারপর ছোটো মামার দিকে ফিরে পড়ল, কেউ গৃহবন্ধন করেছে। কে এই কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে, কিন্তু তার পক্ষে তো জানা সম্ভব নয়। ছোটো মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল। তার উপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরেই বসে পড়ে বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাও দাও করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি। দিদিমা আমার পাশে, ছোটো মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাস খাচ্ছে। আধ ঘন্টা কিচ্ছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল, হিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝল কি, তখন হঠাৎ শো শো আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরে গাছপালার পিছন দিক থেকে মেজো মামা এসে হাজির। দুটি চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটপট করছে। মেজো মামার দুকশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরও জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেলল, তাতে আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল।
মেজো মামা আর এগোতে পারলেন না। গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার দিকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল। আমি বাড়ুর যে। মেজো মামা আরও জোরে চিৎকার করে বললেন, না তুই দয়াল নোস, ঠিক করে বল এ তুই? দয়াল বাড়ুচ্ছে মেজো মামার নাম। বলবো না। মেজো মামার সে কি গর্জন! ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রতিটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি আর মারিস না। মেজো মামা গাছতলায় বসে পড়লেন। বল। ভৈরব ঝাঁটা আছড়ানোর শব্দ করল। আমি মহেন্দর ডোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন মহেন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে বললেন, আমি কখনো দেখিনি। বাবার কাছে শুনেছি মহেন্দ্র পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজো মামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরুন ঠিক বলেছেন। শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? ভৈরব জিজ্ঞাসা করলেন। সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেলে চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়ল দয়ালের মাথার ওপর। দয়াল ক্ষত, তার সাইকেল চিঁড়ে চ্যাপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে। আবার ঘটের উপর ঝাঁটার আছড়ানি। মাটির উপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, হ্যাঁ যাব। কি করে বুঝবো দেখেছিস? কি করতে হবে বলো? ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের একপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, বলো গাঁ থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। মহিন্দর ডোম বলল, ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধব। এদিকে আর আসবো না। যাওয়া তবে। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জনাচারেক লোকের দরকার। সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া। গাছপালার মধ্য দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজো মামার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, এখনই এই দেহটা সৎকারের ব্যবস্থা করো। অনেক দিনের বাসি মরা।